মা, মা, দাদা, মা। দাদা তুমি চলে এসছো? হ্যাঁ, আমি এসে গেছি। আগে বল, তোর এক্সামের প্রিপারেশন কেমন চলছে? টপার লিস্টে নাম থাকতে হবে কিন্তু তোর। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অশোক চৌধুরীর বোন আমি। টপ করব, নাক কাটতেই দেব না। দ্যাটস লাইক মাই সিস্টার। আগে বল, মা কোথায় আছে? মা ভেতরে বসে আছে। কোপ ভবন? আরে ভাই, মহাভারত আর রামায়ণের যুগ কোথা থেকে চলে এলো? মা কোপ ভবনে কি করছে? এমন বললো না যে কিছুই জানো না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার পরও তুমি জানো না মা কেন রেগে আছে? এইবার উনি নিশ্চিত করে নিয়েছে যে তোমার বিয়ে না করিয়ে তোমায় ছাড়বেই না। মাই গড, এটা তো আমার মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমার মনে হচ্ছে আমাকেই মায়ের সাথে কথা বলতে হবে। তুই একটা কাজ কর, আমাকে এক কাপ কফি খাইয়ে দে। আরে দাঁড়া, এটা তো বল যে মায়ের কোপ ভবনটা কোথায়? মার ভেতরের ঘর তোমার লাইব্রেরিতে আছে। ও মাই গড। মা, 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 মনে হচ্ছে প্রচন্ড রেগে আছো। দেখো মা, 6 বছর ধরে আমাদের মধ্যে মন কষাকষি চলছে। তুমি আমার বিয়ে দিতে চাইছো, আর তার আগে আমি আমার বোন মীরার বিয়েটা দিতে চাইছি। আরে তুই কেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রে, যে নিজের মায়ের ইচ্ছা পূরণ করতে পারে না, সে ওই গরিব জনতার ইচ্ছা কেমন করে পূরণ করবে? আরে মা, এরকম বলো না। যদি গভর্নমেন্ট এই কথাটা জানতে পেরে যায় তাহলে আমার ট্রান্সফার আবার আটকে দেবে। কি, আবার তো ট্রান্সফার হয়ে গেছে? হ্যাঁ মা, আমার ট্রান্সফার হয়ে গেছে ভবানীপুর। সরকার তোর উপর এত রেগে আছে যে একই বছরে তো দুবার ট্রান্সফার হয়ে গেল। আরে না মা, গভর্নমেন্টের আমার উপরে কোনো রাগ নেই, বরং এটা তো আমার এফিসিয়েন্সি যে যেই জেলাতে নিয়ম কানুন একদম বিগড়ে যায় ওই জেলাতেই আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেয়। তোমার তো মনে আছে না, যখন আমরা এখানে এসেছিলাম, এখানে সুখ শান্তির কি অবস্থা ছিল? যদি সারা জীবন তোর এইভাবেই ট্রান্সফার হতে থাকে তাহলে তোর মায়ের মনের শান্তি কবে আসবে? তুই তো এটা জানিস না, আমি খুব চিন্তায় আছি তোর বিয়ে নিয়ে। কিন্তু তুই প্রতিবার নতুন নতুন বাহানা বানাস, আর এবার মিনার বিয়ে নিয়ে বাহানা দেখাচ্ছিস। আরে না না মা, এটা কোনো বাহানা নয়, এটা সত্যি। আচ্ছা দেখো, এখন এইসব কথা ছাড়ো, আমাকে ভবানীপুর যেতে হবে, অনেক বন্দোবস্ত করতে হবে। জানো মা, ভবানীপুর একটা খুব পুরনো একটা জায়গা, এখানে সবকিছু পুরনো নিয়ম অনুযায়ী চলছে। ওখানে গিয়ে সবকিছু আমাকে ঠিকঠাক করতে হবে। কি ঠিকঠাক করতে হবে দাদা? মিনা, তোর ভাইয়ের ট্রান্সফার হয়ে গেছে। তার মানে মানে আবার আমাদের এই সব নিয়ে এখান থেকে অন্য কোথাও যেতে হবে? আরে না না, এখনই নয়। এখন তো সরকার টেম্পোরারি বেসিসে আমার ওখানে থাকার ব্যবস্থা করেছে সার্কিট হাউসে। দেখ বাবা, তোর ট্রান্সফার হয়ে গেছে, তোকে আমি যেতে বাধা দেব না, কিন্তু আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমি চাই যাবার আগে তুই মেয়েটিকে একবার দেখে যা। কিন্তু মা, আগে আমার কথা শোন। আমি মেয়েটির ছবিও দেখাতে পারতাম, কিন্তু দেখাইনি, কারণ আমি জানি তুই একবার যদি ওই মেয়েটিকে দেখিস তোর দেখেই পছন্দ হবে। দেখো মা, এই টাইমে আমার মাথায় শুধু ভবানীপুর রয়েছে। ভবানীপুরের সমস্যা আছে, ওখানে গিয়ে একটা বাংলো খুঁজে তোমাদেরকে ডাকতে হবে। তাহলে ঠিক আছে, তুইও শুনে নে। আমি ততক্ষণ অবধি এখান থেকে যাব না যতক্ষণ না তুই ওই মেয়েটিকে দেখতে যাবি। দেখো মা, এগুলো আমরা পরে দেখে নিই না, ভবানীপুর যাওয়ার বন্দোবস্ত করতে হবে আমাকে। তোর যাবার প্রস্তুতি তোর মা করবে, কারণ তোর মা এখনো রিটায়ার করেনি। ও মা, আমি না তোমাকে খুব ভালোবাসি। কি হলো মদন সিং? স্যার, একজন মহিলা। গিয়ে জানো ওকে কোথায় যেতে হবে। রাত্রিবেলা কোনো প্রবলেম যেন না হয়। যাও। ঠিক আছে স্যার। বলুন, কি হয়েছে? সাহেব, আমার বাস বেরিয়ে গেছে, আমাকে ভবানীপুর অবধি ছেড়ে দিন। ঠিক আছে, আমি স্যারকে জিজ্ঞেস করছি। স্যার, ও নাকি বাস মিস করেছে, ভবানীপুর যাবে। ঠিক আছে, বসতে বলো গাড়িতে। ঠিক আছে স্যার, আসুন আপনি। আপনি পেছনে বসে যান, আমি আগে বসে যাব। আসুন।
আপনি কোথায় যাবেন একটু বলে দিন। ভবানীপুর চুঙ্গিনাকায় আমি নেমে যাব সাহেব। আচ্ছা, কি হলো মদন সিং? হ্যাঁ দেখছি। কি হলো মদন সিং, কিছু বুঝতে পারলে? দেখছি স্যার। কি হয়েছিল মদন সিং? সবকিছু ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে, মাঠঘাটে কিছু আটকে গেছিল। ঠিক আছে, চলো। শুনুন, চুঙ্গি নাকা আসছে। কি হলো মদন সিং? স্যার ওই মহিলাটা গাড়িতে নেই। কি? আমার মনে হচ্ছে যখন তুমি গাড়ি রাস্তা থামিয়েছিলে তখনই নেমে গেছে ও। অদ্ভুত এই গায়েন লোকরা। তুমি চলো। ঠিক আছে স্যার। নমস্কার স্যার, আমি হনুমান প্রসাদ আপনার জন্য এসেছি। বাকি সব অফিসার সার্কিট হাউসে আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, বসে যাও গাড়িতে। ইয়েস স্যার। স্যার হুম? এই ফুল থ্যাংক ইউ সো মাচ। স্যার এটা আমি নিয়ে আসিনি, এখানেই পড়েছিল। এসপি রাঘবন স্যার। রাঘবন, তুমি? অশোক। আরে তুমি এখানে কি করে? আমি গত সপ্তাহে এখানে চার্জ নিয়েছি, হ্যাঁ। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে ডিএম অশোক চৌধুরী এখানে আসছেন, তো আমি ভাবলাম চলো ডিউটি করার সাথে সাথে বন্ধুত্ব পালনের একটা সুযোগ পাওয়া যাবে। ভালো হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। হুম। আচ্ছা, এটাই সার্কিট হাউস না? হ্যাঁ, নবাব আসলাম খাঁ রাহিলের বাংলো ছিল, যেটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়েছে। আমি সিকিউরিটির সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। যতক্ষণ বাংলোর ব্যবস্থা না হচ্ছে, ডিএম এর টেম্পোরারি হাউস এটাই হবে। ওয়্যারলেস এসকর্টের সাথে সাথে আমি সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এছাড়াও তোমার যদি কোনো রকম কিছু প্রয়োজন হয়, তুমি আমাকে ডাকবে। হুজুর আদব। আদাব। ইনি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অশোক চৌধুরী। আচ্ছা, আমার নাম হলো খাদিম হোসেন। ইনি এখানকার কেয়ারটেকার। নবাব আসলাম খানের আমল থেকে উনি এখানকার দেখাশোনা করেন। হুজুর, খাদিম খান যতক্ষণ আপনার সাথে আছে, আপনার কোনো সমস্যা হতে দেব না এখানে। চলো রাঘবন, ভেতরে গিয়ে এক কাপ করে চা খাওয়া যাক। আরে না অশোক, তুমি অনেক দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছো। আমি কাল সকালেই তোমার কাছে আসছি। হ্যাঁ, এমনি তো আমাকেও কাল সমস্ত অফিসারদের সাথে দেখা করে চার্জ নিতে হবে। তো ঠিক আছে, তুমি এখন আরাম করো আর আমি আসছি। ওকে, গুড নাইট, গুড নাইট। টেক কেয়ার। আসুন হুজুর।
হচ্ছে আজকের আবহাওয়া আপনাকে স্বাগত জানাচ্ছে। আমারও ঠিক এরকমই মনে হচ্ছে। হুজুর, এটা আপনার আরাম করার জায়গা। হুজুর, চান করার জন্য গরম জল রেডি আছে। আপনি যতক্ষণ ফ্রেশ হচ্ছেন আমি খাবার ব্যবস্থা করছি। আর হুজুরের যদি কোনো ইচ্ছে থাকে তাহলে বলবেন আমাকে, খাদিম ব্যবস্থা করে দেবে। কাদিম মিয়া, আজকে তো আপনি যা খাওয়াবেন তাই খেয়ে নেব। পছন্দ আর অপছন্দের যুদ্ধ পরে দেখা যাবে। যেমন হুজুরের ইচ্ছে। হুজুর, আপনি যখন এসে গেছেন, যুদ্ধ এবার শুরু হতে চলেছে। সেই গোলাপের মতন সুন্দর মুখ, সেই সরল মুখ, সেই হাসি, সবকিছু ওরকমই তো। যেরকম ছিলে সেরকমই আছো তুমি। জানি না তুমি এই কথাটার ব্যাপারে জানো কি না, যে আমি কখন থেকে তোমার অপেক্ষাই করছি। সকাল থেকে আসা সেই হাওয়াগুলো তোমার আসার কথা বলে যাচ্ছিল, আর আমি ওই রাস্তাতে দেখেই চলেছিলাম, তোমার অপেক্ষা করে যাচ্ছিলাম।
আমি তোমার গাড়িতেও বসলাম, আমার মনে হচ্ছিল একবার ওড়নাটা উঠিয়ে দেখায়, তবে তখনই আমার মনকে আমি বললাম, এটাই ভাবলাম যে তুমি আর আগের মতন সেই কিষাণ না। লোকেরা বলে যে তুমি এখন এই গ্রামের বড় মালিক হয়ে গেছো। জানি না তোমার আমার কথা মনে আছেও কি না, তবে এখন তুমি এসে গেছো আর আমি তোমায় সব কথা মনে করিয়ে দেবো, সব কিছু।
আদাব হুজুর, চা। রাতে ঘুম হয়েছে হুজুর? ক্ষমা করবেন, কালকে আপনার খাতিরদের জন্য এই গোলাপটা এনেছিলাম। ধন্যবাদ। আজ্ঞে। খাদিম মিয়া, বলুন হুজুর। একটা কথা বলুন তো, আপনি এই বাংলোতে কত বছর ধরে আছেন? কত বছর আছি বলতে পারবো না হুজুর, কিন্তু পূর্বপুরুষের হিসেব আছে আমার কাছে। 3 পুরুষ ধরে এখানে কাজ করছি এই মহলে। আমার মালিক নবাব আসলাম খান ধার দেনা করে ডুবে যান, আর এই মহলটা সরকার কবজা করে নেয়। আমার মালিক নিজের সঙ্গে আমাকে নিয়ে যাননি, আর সরকার আমাকে এখানে রেখে দেয় এই মহলে দেখাশোনা করার জন্য। বাদ দিন, আজকে তো আপনার পছন্দের খাবারের কথা বলুন, কারণ যা রান্না হবে সেটা আপনার পছন্দের খাবার হবে। ঠিক আছে খাদিম মিয়া, ব্রেকফাস্ট আপনার পছন্দের, ডিনার আমার পছন্দের। আজ্ঞে, যেমনটা বলবেন। আপনার কি পছন্দ সেটা আমার থেকে ভালো আর কে জানবে? আমি ভবানীপুরের সমস্ত অফিসারদের আর কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত ভালো ওয়েলকাম করার জন্য। আমার তরফ থেকে আমি সমস্ত রকমভাবে আপনাদের কোঅপারেট করব। সাথে আমি এটাও এক্সপেক্ট করব যে আপনারাও আমাকে কোঅপারেট করবেন, কেননা আপনাদের কোঅপারেশন ছাড়া আমি এই ডিস্ট্রিক্টে একটা ভালো নিয়ম আর সুখ শান্তি আনতে পারবো না। আবার একবার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে অশোক, আমি আসছি। আরে রাঘবন, কোথায় যাচ্ছ তুমি? যদি তোমার কাছে একটু সময় থাকে তাহলে আমার সাথে সার্কিট হাউস চলো না। কেন, দরকার আছে কিছু? ওখানেই চলো, গিয়ে বলছি। ওকে, লেটস মুভ। কাদিম মিয়া, কাদিম মিয়া, আজ্ঞে হুজুর। কাদিম মিয়া, এসপি স্যার এসেছেন। আদাব হুজুর। আদাব। আচ্ছা শুনুন, ইনি আমার সাথে চা খাবেন, কিছু খাবারও খাবেন। ঠিক আছে, ব্যবস্থা করছি। আসুন। আসো রাঘবন। ওয়াও, কি বিশাল রুম, কি সুন্দর ঘরটা। আচ্ছা বলো, কেন এখানে আনলে? ভাই রাঘবন, কাল রাত থেকে আমি খুব কনফিউজ হয়ে আছি। কনফিউজড? অশোক, এটা নতুন জায়গা তোমার জন্যে, হতে পারে তোমার রাতে ঘুম আসেনি। অন দ্য কন্ট্রারি, কালকে রাত্রে তো আমার খুব ভালো ঘুম হয়েছে। কাল রাতে আমি, আচ্ছা ভাই, একটা প্রশ্নের আমাকে জবাব দে। বলো। এই পেন্টিংটা দেখছিস? ওয়াও, হোয়াট এ নাইস পেন্টিং। মাইন্ড ব্লোয়িং। সত্যি এটা একটা অসাধারণ পেন্টিং, আর অনেক প্রাচীন। ভাই, এই লোকটাকে বাহবা দিতে হবে যে এই ছবিটা এঁকেছে। হতে পারে এটা কারোর নিজস্ব কল্পনা অথবা কোনো সত্যি ঘটনা। এটা বলার জন্যই আমি তোকে এখানে এনেছি রাঘবন। কাল রাতে যখন আমি ভবানীপুর আসছিলাম, তখন রাস্তায় হুবহু দেখতে এরকমই একটা মেয়ে, এরকমই ড্রেস পরে আমি পেয়েছিলাম। এরকম মেয়ে? হ্যাঁ, এই। কিন্তু এটা কোনো নতুন কথা নয় অশোক।
সত্যি বলতে কি আজকের দিনে সমস্ত মেয়েরা এখানে ঠিক এই ধরনের পোশাকই পরে থাকে। রাঘবন, তুমি ধরে নাও তুমি এই ঘরটাতে বসে আছো, আর হঠাৎ এই ঘরটা আলোয় ভরে গেল, আর কোথা থেকে তুমি একটা একটা শ্বাসের আওয়াজ পেতে শুরু করলে, আর তারপরে এই ছবির এই মেয়েটা মানুষের রূপ নিয়ে হঠাৎ করে তোমার সামনে আবির্ভূত হয়ে গেল, আর তারপর গানের তালে তালে নুপুরের আওয়াজ করে নাচতে শুরু করলো। হঠাৎ করে এই ঘরটা থেকেও বেরিয়ে গেল, আর এই বাংলোরই টাওয়ারে গিয়ে কিষেন কিষেন বলতে বলতে ঝাঁপ মেরে দিল, আর তারপর তোমার চোখ খুলে যায়। হ্যাঁ রাঘবন, একদম এরকম হয়েছে, একদম এরকম। কিন্তু তুমি কি করে জানলে? অশোক, তুমি স্বপ্ন দেখেছো। কি? অশোক, তুমি অযথা চিন্তিত হচ্ছ। সত্যি বলতে কি তোমার এই স্বপ্ন তোমাকে এই কারণে চিন্তিত করছে কারণ তোমার ভিতরকার এই ম্যাজিস্ট্রেট ওই মেয়েটিকে ন্যায় বিচার দিতে চায়, যাকে তুমি ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে দেখেছো। দ্যাটস অল আই থিঙ্ক। এছাড়া আর কি কারণ হতে পারে? কিন্তু রাঘবন, হুজুর, জল খাবার রেডি আছে। অশোক, এসব চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। ঠিক আছে চলো।
শুক্রিয়া। নবাব সাহেব, শুরু করি। অশোক, তুমি যে স্বপ্নের কথা বলছো না, সেটা না তো একটা স্বপ্ন, না কোনো মতিভ্রম, বরঞ্চ ওটা স্বপ্নের একটা প্রতিক্রিয়া যেটা তোমার মাথার মধ্যে ঢুকে বসে আছে। আর এটার একটাই রাস্তা আছে। রাঘবন, তোমার কি মনে আমি হচ্ছে একদম ঠিক বুঝছি অশোক। এখন তুমি ওই প্রাসাদে আর থাকবে না, তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে। কি? আমি যেটা বলছি একদম ঠিক বলছি অশোক। কিন্তু রাঘবন, তুমি কিন্তু টেন্দু কিছু না, তুমি আমার সাথে চলো। রাঘবন, চলো, ওখানে ঘুমা আসলো তোমার, চলো। অশোক,
এটা কোনো স্বপ্ন না, এটা সব সত্যি কিষান। কিষান? হ্যাঁ কিষান। আগে না, আমি কিষান নয়, আমি অশোক। এই জন্মে তো এটাই তোমার নাম, তবে তুমি আমার কিষান, আর আমি তোমার কান্তা। কান্তা? হ্যাঁ কান্তা। খাদিম মিয়া, আরে হুজুর, এত রাত্রিরে আপনি এখানে? সব ঠিক আছে তো? খাদিম মিয়া, আপনি চলুন আমার সাথে, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে। এমন কি কথা হুজুর যে আপনি সকাল অবধি অপেক্ষা করতে পারলেন না? খাদিম মিয়া, আপনি চলুন না আমার সাথে, টাইম নেই। হ্যাঁ, চলুন। চলুন, আসুন, এদিকে আসুন। খাদিম মিয়া, একটা কথা বলুন, এই দেওয়ালে একটা জানলা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? দেখুন খাদিম মিয়া, আমার প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিবেন না। হ্যাঁ, এখানে একটা জানলা ছিল, আর ওর সামনে একটা খুব সুন্দর লেকও ছিল। ওই জানলাটা দিয়ে ওই সুন্দর লেকটার দৃশ্য দেখা যেত। কিন্তু কে জানে কেন এই মহলের মালিক ওই জানলাটা ভেঙে একটা দেওয়াল দিয়ে দিল। হুজুর, আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। খাদিম মিয়া, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। প্রথমে আপনি এইটা বলুন যে এই যে পেন্টিংটা, এই পেন্টিংটা কার? হুজুর, এই দেওয়ালে এই ছবিটার আগে অন্য একটা পেন্টিং লাগানো ছিল। এখন ওই পেন্টিংটা মহলের গুদামে রাখা আছে, আর ওই পেন্টিংয়ে মেয়েটার ঘোমটা দেওয়া ছিল না। খাদিম মিয়া, আমি ওই পেন্টিংটা দেখতে চাই। আপনাকে নিশ্চয়ই দেখাবো হুজুর। এখানেই তো রাখা ছিল। আহ, কান্তা? কিষান, আপনি কিষানকে জানেন? হ্যাঁ চিনি, খুব ভালোভাবে চিনি ওকে। সেদিন যখন আপনাকে প্রথমবার এই মহলে দেখি, আমি চমকে গেছিলাম, কিন্তু আমি আমার মাথা থেকে ওই পুরনো কথাগুলো বের করে দিয়েছিলাম। কোথায় সেই তবলাবাদক কিষান, আর কোথায় ভবানীপুরের ম্যাজিস্ট্রেট সাহেব অশোক চৌধুরী? খাদিম মিয়া,
ওই রাতে যখন আপনি প্রথমবার আমাকে দেখে আপনার চেহারা বদলে গেছিল, আমি কিছু বুঝতে পারিনি তখন। কিন্তু একটা কথা বলুন, আপনি ওই রাতেই আমাকে সব কথা বলেননি কেন? হুজুর, সেদিন যদি আপনাকে সব কথা বলে দিতাম তাহলে নিশ্চয়ই আমি আজ কোনো পাগলা গারদে থাকতাম। কে আমার কথা বিশ্বাস করত হুজুর? আপনি ঠিক বলছেন খাদিম মিয়া। যদি আমি এই রহস্যটা জানতে না পারতাম তাহলে আমিও হয়তো আপনার কথার উপরে বিশ্বাস করতে পারতাম না। কিন্তু খাদিম মিয়া, কান্তা আর কিষানের কি হয়েছিল? আমি নবাব আসলাম খান সাহেবের খাদিম ছিলাম বটে, কিন্তু কখনো ওনার ব্যক্তিগত জীবনে মাথা গলাতাম না। হুজুর, এই মহলে আমি দুটো জীবন দেখেছি। একটা জীবন সকাল থেকে বিকেল অবধি, আর একটা জীবন ছিল বিকেল থেকে গভীর রাত অবধি। একবার কান্তাবাই নবাবের ডাকে মিরাট থেকে এখানে এসেছিল, আর নবাব ওর রূপে একেবারে পাগল হয়ে উঠেছিল, আর তবলাবাদক কিষানের ওপরেও। কানাকানি এই খবরও ছড়িয়ে পড়ে কান্তাবাই নাকি তবলা বাদক কিষানকে মনে প্রাণে ভালোবাসে। আর এই কথাটা একদিন নবাব সাহেবের কানে পৌঁছে গিয়েছিল। হঠাৎ একদিন কিষান উধাও হয়ে যায়, আর তারপর থেকে কান্তাবাইকেও দেখা যায় না। এটা কি বলছো তুমি অশোক? গতকালই তুমি আমাকে বললে যে তুমি যা যা দেখেছো পুরোটাই স্বপ্ন, আর আজকেই তুমি বলছো এগুলো সব সত্যি। সত্যিটাকে যদি সত্যি না বলি তাহলে আর কি বলবো? স্বপ্ন তো মানুষ ঘুমের মধ্যে দেখে রাখাবেন, আর ঘুম ভাঙতেই মন আর মস্তিষ্কের মধ্যে ওর কোনো প্রভাব থাকে না। কিন্তু যা আমি দেখতে পাচ্ছি অথবা যা আমাকে দেখানো হচ্ছে ওটা স্বপ্ন নয়। এখন তো আমার এরকম মনে হচ্ছে যে এই জায়গাটাও আমার জন্য নতুন নয়। আমি এখানে আগেও এসেছি। আমার মনে হয় এই সংযোগ আমার পূর্বজন্মের সাথে রয়েছে। ওহ কাম অন অশোক, হোয়াট ননসেন্স ইউ আর টকিং ইয়ার। আমাকে বিশ্বাস করে রাখবেন, এটা আমার স্বপ্ন, আমার ভ্রান্তি নয়, এটা সত্যি, একদম সত্যি। আর এই কথার প্রমাণ এই বাংলোর পুরনো চাকর খাদিম হোসেন করতে পারবে। খাদিম হোসেন? হ্যাঁ, অশোক, কি হয়েছে অশোক? অশোক, ওর আসার সময় হয়ে গেছে। ও আমার সাথে দেখা করতে এসছে। অশোক, লিসেন টু মি ইয়ার অশোক। খাদিম হোসেন, বলুন হুজুর। এই বাংলোর মধ্যে কি নাটক চলছে? আগে শোনো, আমার নাম হলো এসপি রাঘবন, চোর ডাকাত বদমাশ আর গুন্ডা। আমার নামে না কাঁপতে থাকে। যেই সব এলাকায় অন্যায় হাতের বাইরে চলে যায় সেখানে আমাকে পাঠানো হয়। সেই জন্যই আমি এখানে এসেছি। দেখো, সত্যটা আমি কথা থেকে নয়, মানুষের মনের ভেতরে যা আছে সেখান থেকে টেনে বের করে আনি। আর এই জন্য সাবধান করে দিচ্ছি, আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না কিন্তু। হুজুর, আপনি আমাকে জিজ্ঞেস করছেন নাকি আমাকে ধমকি দিচ্ছেন? আচ্ছা, এই যে কান্তা, এই লোকটাকে কে নয় হুজুর, ছিল। তার মানে
হুজুর, এই কান্তাবাই মিরাটের একজন বিখ্যাত বাইজি ছিলেন। উনি আজ থেকে ৩২ বছর আগে আমাদের নবাব সাহেবের সামনে ওনার মহলে মুজরা করতেন। ওই বাইজি কান্তাবাই নবাবের একেবারে নয়নমণি ছিলেন। আর তবলাবাদক কিষানও কম বয়সী সুন্দর একটা ছেলে ছিল। তবলাবাদক কিষান আর সুন্দরী বাইজি কান্তাবাইয়ের প্রেম এই মহলেই শুরু হয়েছিল। আর হঠাৎ একদিন দুজনই গায়েব হয়ে যায়। মহলের সবাই মনে করত নবাব সাহেবের হাত থেকে বাঁচতেই দুজনে কোথাও পালিয়ে গেছে, আর দূরে কোথাও গিয়ে দুজনে বিয়ে করেছে। কিন্তু এর সঙ্গে ডিএম অশোক চৌধুরীর কি সম্পর্ক? হুজুর, আমাদের ডিএম সাহেব অশোক চৌধুরীর এবং ওই তবলাবাদক কিষানের মুখ হুবাহু মিলে যায়। কি? হুজুর, প্রথম দিন যখন ডিএম সাহেবকে এই মহলে দেখি, আমি নিজেই চমকে গেছিলাম। আমি নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ম্যাজিস্ট্রেট অশোক চৌধুরীকে দেখছি না ওই তবলাবাদক কৃষাণকে দেখছি আমার সামনে। তোমার এই কথাটার প্রমাণ তুমি ছাড়া আর কে করতে পারে? নিজে, ডিএম অশোক চৌধুরী নিজে। চুপ করো, ওনার নাম নেবে না। ওনাকে ছাড়া আর কে করতে পারে? কথাটা তো অনেক পুরনো হুজুর। যখন কান্তাবাই এই মহলে মুজরা করতে আসতো, তখন ওর সাথে ওর বড় দিদি সরলতা আর একজন গায়ক যমুনা প্রসাদও আসতো। ওরা দুজন স্বামী স্ত্রী ছিল হুজুর, আর এখনো ওরা বেঁচে আছে। এখানেই কোথাও থাকে হুজুর। এরা দুজন ছাড়া আর একজন বিশেষ লোক আছে হুজুর। বিশেষ ব্যক্তি? সে মানুষটা কে? আমাদের মালিক নবাব আসলাম খান রোহিলা। উনি ওদেরকে কি করে ভুলতে পারবেন? নবাব আসলাম খান রোহিলা? আপনি এখানে? হ্যাঁ, আমি কিছুদিন হলো এই এলাকার দায়িত্ব নিয়েছি। ভাবলাম আপনার সাথে দেখা করি। আচ্ছা, নবাব সাহেব, আপনার ওই বাংলো, যেটা এখন সার্কিট হাউস, এখন সেখানে ডিএম সাহেবের অফিস হয়ে গেছে। তো এই উপলক্ষে একবার ওখানে যাওয়ার সুযোগ চলে আসে। তারপরে তো ওখানে যাওয়ার অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, এখন আর সেই যুগ নেই। পরিস্থিতি সবকিছুকে পাল্টে দিয়েছে। হ্যাঁ নবাব সাহেব, আমি অনেকগুলো মনোরঞ্জক ঘটনা শুনি ওই বাংলোর ব্যাপারে। শুনেছি যে আগেকার দিনে অনেক রাতে নাচ গানের আসর বসতো ওইখানে। হ্যাঁ, কিন্তু সব স্বপ্নের মতো লাগে। নবাব সাহেব, একটা নাম খুব বিশেষ কারণে ওই বাংলোর সঙ্গে জুড়ে আছে, হয়তো মনে থাকবে। কি নাম? কান্তা, কান্তাবাই। কান্তাবাই? হ্যাঁ সাহেব, ও তো আপনার মেহফিল আসরের প্রধান রক্ষিতা থাকতো জানি, এরকম আমি শুনেছি। আপনার তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, কান্তাবাই, মেহতাব চাঁদ, জিনাত জা, আর জানি না কত নাম। এইমাত্র আপনি মনে করিয়ে দিলেন, না হলে আমার কিছুই মনে ছিল না। ভালো, এখানে আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ, খুদা হাফিজ। খোদা হাফিজ। বসুন বসুন বসুন। নমস্কার স্যার, নমস্কার। আগে আমার নাম যমুনা প্রসাদ, আর ইনি আমার স্ত্রী সরলতা। হুজুর, নাচ গানের পেশা আমরা এখন ছেড়ে দিয়েছি।
এখন আমি একটা ছোট গানের স্কুল চালাই। স্যার, একটা কথা জিজ্ঞেস করব, আমাদেরকে এখানে কেন ডেকে পাঠালেন? ঘাবড়িও না। আসলে কি, একটা বিশেষ কারণে তোমাদের দুজনকে এখানে ডেকেছি। কি জরুরি কাজ স্যার? রাঘবন, তুমি আমাকে এখানে ডাকলে? ঈশান, কিষান, কিষান, আমি আমি স্বর্ণলতা, কান্তার বড় বোন। আমাকে চিনতে পারোনি? আর আমি যমুনা, যমুনা প্রসাদ, সারাঙ্গি বাজাতাম। তোমার তবলার সাথে কতবার সাঙ্গাত করেছি। তুমি একদম বদলাওনি, একদম আগের মতোই আছো। যদি কিছু বদলে থাকে সেটা হলো তোমার পোশাক। কিষান, এত বছর বাদে দেখা হলো, কমসে কম এটা তো বলো আমার বোন কান্তা এখন কোথায় আছে। বলো কিষান। তুমি চুপ করে কেন আছো? বলো কিষান। বলো কান্তা কোথায়? যাকে আপনি কিষান ভাবছেন সে কিষান নয়, ভবানীপুরের ডিএম মিস্টার অশোক চৌধুরী। না হুজুর, না, প্রকৃতি আমাদের সাথে এরকম নিষ্ঠুর মজা করতে পারে না। প্রকৃতি আমাদের সাথে এরকম পরিহাস করে ফেলেছে। আপনার বোন কান্তা এখন আর এই পৃথিবীতে নেই। কি? স্বপ্ন সত্যি হয়ে গেল। তুমি নিজে আমার চোখের সামনে তোমার আর কিষানের ভালোবাসার যে গল্প আমাকে জানালে, এখন অশোক চৌধুরীর আইডেন্টিটি আর দেখতে পাচ্ছি না। কান্তা, আজ আমি 2 দিন ধরে তোমার অপেক্ষা করে চলেছি। আর যদি তুমি না আসো তাহলে এটা আমি ভাবতে বাধ্য হব যে আজ পর্যন্ত আমি যা কিছু দেখেছিলাম, যা কিছু আমি ভেবেছিলাম, ওটা আমার শুধু একটা ভ্রান্ত ধারণা ছিল, আমার মনের ভুল ছিল, একটা স্বপ্ন ছিল। আর যদি এটাই হওয়ার ছিল তাহলে তুমি কেন আমার পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে আনলে? কান্তা, তোমাকে আসতেই হবে। কান্তা, তোমাকে আসতেই হবে। আমার কিষান, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মতন মানুষেরা আত্মাদের কোনো কথা বুঝতে পারে না। কান্তা, আজ আমি তোমার বড় বোন স্বর্ণলতাকে দেখলাম। ও আমার সামনে এরকম একটা প্রশ্ন রাখলো যার কোনো জবাব আমি পেলাম না। ও আমাকে জিজ্ঞেস করছে, আমার মানে ও কিষানকে জিজ্ঞেস করছিল যে কান্তা কোথায়। তোমার কিষানের ওপরে এই দোষ রয়েছে যে ও কান্তাকে নিয়ে কোথাও পালিয়ে গেছে। আমি তো কিছু জানি না, আমার তো কিছুই মনে নেই। কিন্তু কান্তা, তুমি তো একজন আত্মা, তাই না? তুমি তো সবকিছু জানো, সব মনে আছে। আমাকে বলো না সত্যিটা কি। এটাই তো বলতে এসেছি। আমি খুব খুশি হলাম এটা শুনে যে তুমি কিষানের সত্যিটা বুঝতে তো পেরেছো। অনুভূতি, এই বাংলোটা ছাড়ো, ভবানীপুরের প্রত্যেকটা রাস্তা আমার মনে পড়ে যাচ্ছে। সবকিছু ধীরে ধীরে মনে পড়ছে। আমার প্রতি তোমার অগাধ প্রেমও মনে পড়ছে কান্তা। তবে কিষান, তোমার নিশ্চয়ই এটা মনে আসছে না যে আমাদের গভীর ভালোবাসার জন্য তোমার সাথে কি হয়েছিল আর আমার সাথে কি হয়েছিল।
এটা আমি তোমায় বলছি। আমার প্রিয়, শুনুন, আমার কিষান, শুনুন না। এত কঠিন পাহারা থাকে যে দেখুন, যার কারোর জন্য চিঠি এরকম সবসময় করে একটা পড়ে ভয় না। লেগে থাকে। আহা, তবু যে এই মন কিষান। আছে, সে কোনো পাহারা, কোনো ভয়কেই তোয়াক্কা করে না। এমনিতে নবাব সাহেবের নেক নজর আমার ওপর তো রয়েইছে, তারপরেও আমার প্রেম এই ভয়টাকে মেনে নিতে চায় না। তারপরেও আমার সব অনুভূতি, সব ভালোবাসা, সব তোমার পায়ে গোলাপের ফুলের মতো করে ফেলে দিতে ইচ্ছা করে। তোমার নজর দেখে মন এটাই বলে যে ওদিকেও যে আগুন জ্বলছে, এদিকেও সেই আগুন জ্বলছে। এরপরেও যখন আমি নিজের দিকে তাকাই, তখনও আমার এই ভালোবাসার মধ্যে আমি হারিয়ে যাই। কোথায় আমি একজন নর্তকী মাত্র, তোমার উঁচু বংশ, কোথায় মাটি আর কোথায় আকাশ, কোথায় আফতাব, কোথায় জাররা। তোমার, শুধু তোমার কান্তা। আপনাদের ওখানে চাঁদকে জাররা বলে? আমাদের এখানে তো চাঁদকে চাঁদই বলে। এমনিতে তো চাঁদ আকাশে থাকে, কিন্তু এই চাঁদ যে তার মন একজন মনুষ্যকে দিয়ে দিয়েছে। এখন আপনিই বলুন, চাঁদের বংশ উঁচু না জমিতে থাকা সেই মনুষ্য? তবে চাঁদে দাগ হয়। এরা তো প্রত্যেকের দেখার উপর নির্ভর করে। আমার চাঁদে কোনো দাগ নেই, আর এই চাঁদ আকাশ থেকে জমিতে চলে এসেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমি তাকে কি করে বিশ্বাস করাবো যে ওর প্রেমিক একজন পাখি, যে চাঁদ মনে করে আগুনকে খেয়ে নেয়, আর এরকম করেই চাঁদের জন্য নিজের প্রাণটাও দিয়ে দেয়। ভগবানের জন্য শুধু বাঁচার কথা বলো। কান্তা, আমি এই কথাটা খুব ভালো করে জানি যে যদি আমাদের প্রেমের ব্যাপারে নবাব জানতে পেরে যান, তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, শুধু মৃত্যুই আমাদের আলাদা করতে পারবে কান্তা, শুধু মৃত্যু। হাওয়ার থেকে শক্তি পেয়ে ধুলোর মধ্যে এত সাহস এসে গেছে যে সে আকাশে উড়তে চায়। একটা অতি নগণ্য কীট হাতির সঙ্গে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে গেছে। একটা রাস্তার ভিখারি যে আমাদের দ্বারা উপকৃত হয়ে আমাদের পরিবারকে নষ্ট করে দিল, যাকে আমরা এই এত বড় বড় লোকেদের মেহফিল অনুষ্ঠানের মধ্যে বসতে সাহায্য করেছি, আর ঠিক সেই কিনা আমাদের সম্মান নিচে নামানোর চেষ্টা করেছে। সে আমাদের মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছে। আমি শুধু এটাই জানতে চাই, কে ওকে এই উস্কানি দিয়েছে। আমি এটাও জানতে চাই যে এই ঘটনায় তুমি নেই তো? হুজুর নবাব সাহেব, আপনার কর্ম, আপনার এত ইজ্জত, আপনার এত সম্মান, এই সব কিছুর বদলে আমি কিচ্ছু দিতে পারবো না। এই ঘুঙরু, যেটা আমার ইচ্ছা ছাড়াই কপাল আমার পায়ে বেঁধে দিয়েছে, এগুলো আপনার দয়ায় বেঁচে থাকতে পারে নিশ্চয়ই। আমাকে জোর করে নিজের কাছে রেখে তুমি আমার জীবনকে যতটা নাচগান করিয়েছ, এই সব আপনার দয়ায় থেকে যেতে পারে। তবে আমার মনের ওপর আর আমার কপালের ওপর দুনিয়ার কোনো টাকা পয়সা বা কোনো শক্তি গুলাম বানাতে পারবে না। এটা মনের কথা নবাব সাহেব, এটাতে জাতপাত দেখে না। ঠিক বলেছিস তুই। আমি তোর ক্ষমতা দেখিনি, আর আমার হৃদয়
টেনে বার করে রেখেছিলাম তোর পায়ের ওপরে, একটা বাইজির পায়ের ওপর। না কান্তা, না, আমি তোমাকে আদেশ করছি যে আজ থেকে তোমার মুখে কিষণের নাম উচ্চারিত হবে না। আজকের পর থেকে তোমার মনের মধ্যে কিষণ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব থাকবে না। আজকের পরে তোমার জীবন থেকে কিষণের নাম এইভাবে মুছে যাবে, ঠিক যেমন ভাবে হাওয়ার ধাক্কায় বালিতে লেখা কোনো নাম মুছে যায়। নবাব সাহেব, আজ অবধি আপনি কান্তাকে হুকুম দিতে থেকেছেন, তবে আপনি আমার কপাল হতে পারবেন না। কিষানই হচ্ছে আমার জীবনের মালিক। আচ্ছা, তাহলে কিষণের নাম তুমি তোমার মন থেকে সরাতে পারবে না, তাই তো? নবাব সাহেব, যারা ভালোবাসে তারা প্রেমকে নিজের মনের রক্ত দিয়ে লেখে ওরা, যাকে দুনিয়ার টাকা পয়সাও মেটাতে পারে না, আর না কোনো নবাবের শক্তি। টুকরো টুকরো করে কেটে রেখে দেবো আমি ছোট লোকটাকে। ওর পরিচিতি, ওর নাম, সবকিছু আমি মুছে দেবো। ওর লাশটাও খুঁজে পাওয়া যাবে না। বোঝার চেষ্টা কর, তোর না করার উত্তরে আমি কিষানের থেকে ওর প্রাণটাকে বের করে নেব। আমার বিরুদ্ধে বক্তব্য রাখার অধিকার কার আছে? এখানে আমার অনুশাসন চলে। আমার বিরুদ্ধে তো ইংরেজের বাহাদুরও একটা শব্দ উচ্চারণ করতে পারে না। কান্তা, এই কান্তা, তোমাকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আমার জন্যে, শুধু আমার, না হলে বাইরে দাঁড়িয়ে থাকা আমার লোকেরা আমার একটা ইশারায় তোমার কিষানের সব চিহ্ন মুছে দেবে। না নবাব সাহেব, আমাকে একটু সময় দিন। এটা মনের সিদ্ধান্ত, এত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় না। আমি তোমাকে আজ রাত ঠিক 12টা পর্যন্ত সময়সীমা দিচ্ছি, কিন্তু মনে রাখবে পরের দিন তো সকাল হবে, কিন্তু কিষণের জীবনের সূর্য চিরদিনের মতো ডুবে যাবে। কিষান, তোমাকে আমি বোঝাতে পারবো না সেই পুরো দিন আমি কিভাবে কাটিয়েছি। আমি জানতাম যে নবাব সাহেবের কথা মেনে আমি নিজেই আত্মহত্যা করতে যাচ্ছিলাম, তবে কোথাও কোথাও মনের ভেতর থেকে একটা আওয়াজ আসলো যে কান্তা, যাকে তুই ভালোবাসিস, ওর জীবন তোর ভালোবাসার থেকে বেশি দরকারি। আর এইভাবে ভালোবাসা হেরে গেল আর ভয় জিতে গেল। সেদিন আমায় রাত 12টার আগে আগে নবাব সাহেবের কাছে যাওয়ার ছিল। তোমরা একে নিয়ে আসতে এত দেরি কেন করলে? নবাব সাহেব, একে বাগে আনতে গিয়ে অনেক সময় লাগলো। কি করব একে? বলুন তো, ওর হাড় গোড় ভেঙে দেব? না, ওকে শাস্তি আমি নিজে হাতে দেব। আমি এটা চাই যে কান্তা আসার আগেই একে মেরে একে শেষ করে দিই। কিষান! কিষান! কিষান, এটা তোমার কি হলো কিষান? কিষান, কিষান কিছু বলো। না, না! কিষান, আমি মরে যাব, তুমি আমায় ছেড়ে যেতে পারো না।
আসলাম খান, তুই একটা মানুষ না জানোয়ার। আরে তুই তো আমায় রাত্রি 12টা অবধি সময় দিয়েছিলিস না? দেখ দেখ, এখনো 12টা বাজেনি। আরে আমি তো এই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমার পুরো জীবন কিষানের জীবনের বদলে আমি তোকে দিয়ে দেবো। আমি তো শুধু এটাই চাইছিলাম যে আমার ভালোবাসা বেঁচে থাক, আমার কিষান বেঁচে থাক। আর আর তুই আসলাম, তোর যা করার ছিল সেটা তুই করে দিয়েছিস। এবার এবার আমার কথা কান খুলে শুনে নে। তুই কান্তাকে কোনো দিন পাবি না, কারণ ওকে কিষানের সাথেই যেতে হবে। ও বেঁচে ছিল তো কিষানের জন্য, আর এখন মরবে তো কিষানের জন্য। তুমি এখান থেকে বেরোতে পারবে না কান্তা। আরে কে থামাবে আমাকে? তুই না তোর এই ভীতু সেনা? আরে এইভাবে একসাথে হওয়ার আগে দূর হয়ে গেলাম, তবে সাথে হওয়ার ইচ্ছা রয়ে গেছিল। তাই আমার আত্মাটা ঘুরতে থাকলো তোমার জন্য। তবে যে আমাদের আলাদা করলো, যে তোমাকে মেরে ফেললো, আর যার জন্য আমি মরে গেলাম, সে এখনো বেঁচে আছে। তুমি ন্যায় নিশ্চয়ই পাবে কান্তা। নবাব আসলাম খান কিষানের খুনি, আর ওর জন্য তোমাকেও প্রাণ দিতে হয়েছিল। ও নিজের দোষের শাস্তি নিশ্চয়ই পাবে। হ্যাঁ হ্যাঁ, ও নিজের কর্মশাস্তি নিশ্চয়ই পাবে, তখনই আমার আত্মা শান্তি পাবে। ও আমাদের আমাদের আলাদা করে দিয়েছিল, আমাদের দূর করেছিল, আর মরার পরও আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তুমি একদম চিন্তা করো না কান্তা, ওর দোষের শাস্তি ওকে পেতেই হবে। হুজুর, হ্যাঁ, তুমি এখান থেকে যাও। ঠিক আছে। জবর! কে কে কে? হুজুর, আমি জব্বর। জবর! এই সব কি হচ্ছে? জানি না কেমন করে হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে ঝড় আসতে পারে। আর আলোটাই বা কেন এরকম দপদপ করছে, এই জন্য আমি লণ্ঠনটা জ্বালিয়ে এনেছি। ভেতরে নিয়ে এসো। আনছি হুজুর। রেখে দাও। যাও গিয়ে দেখো লাইট কখন আসবে। আজ্ঞে হুজুর। আদাব নবাব সাহেব। কিষান! নবাব সাহেব, কান্তা! ভালো হলো। আপনার এই নাম তো মনে আছে? জবর!
জবর! অন্য কাউকে ডাকার কি প্রয়োজন আছে নবাব সাহেব? আমরা দুজন কি যথেষ্ট নয় আপনার সেবা করার জন্য? এরকম একটা ঝড় বৃষ্টির রাতে আসর বসাতে আপনার তো ভালোই লাগে, তাই না? নবাব সাহেব, আপনি আমাদের থেকে এত ভয় পাচ্ছেন কেন? আগে তো আপনি এরকম ছিলেন না। না, আমি খবজাদা না। এটা নিশ্চয়ই আপনাদের দেখার ভুল। তোমরা হলে বহুরূপী। না নবাব সাহেব, আমি বহুরূপী নয়। কিষান, আমি কিষান। আর আমি কান্তা। ঈশান, না না, এটা আমার নেশা। যেটা যেটা আমাকে, এটা হলো কি আমার স্মৃতিভ্রম। স্মৃতিভ্রম হচ্ছে, এটা হতে পারে কিষান? আমি নিজে হাতে তোর পেটে খঞ্জর ঢুকিয়ে দিয়েছিলাম, আর তুই ওখানেই আমার সামনে মরে গেছিলিস। আর এখানটা কান্দা, তোর মৃত্যুর সময় তুই আমার প্রাসাদ থেকে লাফিয়ে পড়েছিলিস, তোর প্রাণ দিয়ে দিয়েছিলিস ওকে। তোমাদের দুজনকে আমি কবর দিয়েছিলাম, একদম কোনো প্রমাণও ছিল না, না কোনো সাক্ষী। মানুষ তো এই ঘটনা ভুলেই গেছে। তোমার খেলা শেষ আসলাম খান রহিলা। এই মাত্রই তুমি খুনের কথা স্বীকার করেছো। সেই খুন যেটা আজ থেকে 32 বছর আগে ওই বাংলোতে হয়েছিল, যেটা এখন সার্কিট হাউস। সে মানুষটিকে তুমি খুন করেছিলে, তার নাম নিঃসন্দেহে কিষানই ছিল। কিন্তু যাকে তুমি কিষান ভেবেছিলে, সে কিষান নয়, বরং ভবানীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অশোক চৌধুরী সাহেব ছিল। ওই তো বলছি, কিষানের একদম ডুপ্লিকেট। ইনি যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব হন, তাহলে এই কান্তা কান্তা নবাব সাহেব, এটা সেই দুর্ভাগ্যবতী কান্তার আত্মা ছিল যে আজ পর্যন্ত ন্যায়ের জন্য ঘুরে বেড়াচ্ছিল। ও যখন দেখলো আমি কিষানের মতো দেখতে, ও আমার সাথে দেখা করতে লাগলো। এই সব গল্প ওই আমাকে বলল, না হলে আপনার দোষ তো কবেই চাপা পড়ে গেছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আসলাম খান রহিলা। আমি ন্যায় পেয়ে গেছি কিষান। ভালো হয়েছে, আমার আত্মা শান্ত হয়ে গেছে। এখন আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। হ্যাঁ কান্তা, ন্যায় তো পাওয়া গেল। নবাব তার নিজের দোষের শাস্তিও পেল, কিন্তু তুমি তোমার প্রেমিককে পাবে না যতক্ষণ না ও নিজে একজন আত্মা হচ্ছে, অথবা যতক্ষণ না তোমার আত্মা একটা শরীর পাচ্ছে। আমার ভালোবাসা, আমার কিষান, ভালোবাসা লোকেদের সাথে দুনিয়া অনেক খারাপ খারাপ কাজ করে, তবে দুনিয়া ওদের সাথে সব সময় ঠিক কাজ করে। আমরা নিশ্চয়ই এক হব। কখন আর কি করে, এটা আমি তোমায় বলতে পারবো না। আমি ওই দিনের জন্য অপেক্ষা করব। অশোক, নবাব সাহেবের কথা অনুসারে আমরা ওই গর্ত থেকে 2টো লাশ উদ্ধার করেছি, আর ওই ছুরিটাকেও, যেটা ও কিষানের পেটে ঢুকিয়ে দিয়েছিল। এখন ওকে শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। আর হ্যাঁ, তুমিও আর এই বাংলোয় থাকবে না। তোমার জন্য বাংলোর ব্যবস্থা হয়ে গেছে। চলো আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। এসো এসো মিস্টার অশোক চৌধুরী। রাঘবন, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? সত্যি বলতে তোমার সাথে দরকারি কাজ আছে, আর সেটা তোমাকে এখানে না আনলে হতো না। আর সেই জন্যই এখানে নিয়ে এলাম। জরুরি কাজ? অশোক, আরে মা, তুমি এখানে?
হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভালো থাকো বাবা। দেখো এখন অনেক হয়ে গেছে, এখন আর আমি তোমার ইচ্ছা মতো তোমায় চলতে দেব না। আমি তাকেও সাথে করে নিয়ে এসেছি যে সারা জীবন তোমার সাথে থাকবে। মানে বুঝলাম না মা। এর মানে তুমি এখনই বুঝবে। একটু ওদিকে দেখো। প্লিজ আসুন। অশোক, হ্যাঁ? ওকে দেখ আর নিজের মত দে। হ্যাঁ না না।